আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেস্ট পেপার সলভিং এর আজকের ক্লাসে। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 4, নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা। ঠিক আছে, সো সাথে থাকবে আমি মাহবুব রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। সো টেস্ট পেপার সলভিং ক্লাসটা শুরু করার আগে আমরা বলে রাখি যে আমরা আসলে কি করবো। এখানে আসলে আমরা খুব বেশি কিছু করবো না, খুব বেশি বলতে আসলে আমাদের বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে, মানে 2024 সালে যেসব এইচএসসিতে কোশ্চেন আসছে, ওই কোশ্চেনগুলোকে জাস্ট আমরা কয়েকটা টাইপে ভাগ করছি, যে টাইপগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি। ওইগুলো দেখতে পারলে মোটামুটি বলা যায় যে এর বাইরে আসলে হালকা পাতলা জিনিসপাতি আছে যেগুলো নিজেরা একটু দেখলেই পারবো আর কি। ঠিক আছে, এই তো। সো চলো আমরা শুরু করে দিই। সো দেখো, সো সবার আগে আমরা দেখবো যে ঢাকা বোর্ডের 2024 সালে আসা কোশ্চেনটা আমরা দেখি। আমাদেরকে বলে দেওয়া আছে যে বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন এত কেজি ভরের একটি গাড়ি। তার মানে এখানে আমাদের কি বলে দেওয়া আছে, এত কেজি ভর। আচ্ছা, সবার আগে তো আমরা দেখবো যে ক আর খ দেখবো। ক আর খ তো এর সাথে রিলেটেড না, সো ক আর খটা আমরা দেখে চেষ্টা করি। সো ক আর খটা আসলে আমরা তেমন ডিটেলসে জানবো না, জাস্ট আমি একটু বলে বলে যাবো আর কি, জাস্ট রিভিশনের মতো কাইন্ড অফ হবে। সো এখানে আমাদেরকে যেটা বলছে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো। সিম্পল জিনিস, দুইটা বস্তু যদি থাকে, একটা M1 আর M2 যদি থাকে, এখানে আমাদের সমীকরণ লিখতে বলে নাই, তাহলে আমাদের জাস্ট বিবৃতি মনে করতে হবে। ঠিক আছে, সো বিবৃতিটা হচ্ছে এইটা যে দুইটা বস্তুর উপর, বা দুইটা বস্তু না, কোনো একটা সিস্টেমের উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হয়, তাহলে ওই সিস্টেমের মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। ওই সিস্টেমের কি মোট ভরবেগ অলওয়েজ কি থাকবে, সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা আমরা বলে দিব। ঠিক আছে, এরপরে আমাদেরকে যেটা বলছে যে ঘূর্ণায়মান বস্তুর জড়তার ভ্রামক কি বলে দেওয়া আছে। খ নম্বরে বলছে জড়তার ভ্রামক যেটা আছে, মানে আই ইজুগুলটা আমাদের দেওয়া আছে 15 কেজি মিটার স্কোয়ার। বলতে আসলে কি বুঝায়? সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে জড়তার ভ্রামক আই ইজুগুলটা আমরা কি জানি, এম আর স্কোয়ার। আই ইজুগুলটা আমরা কি জানি, এম আর স্কোয়ার। ঠিক আছে, সো কাইন্ড অফ হচ্ছে আমাদের এম আর স্কোয়ার ইজুগুলটা আমাদের 15 কেজি মিটার স্কোয়ার। তাহলে এটা ইজুগুলটা আমাদের হচ্ছে আমাদের কি বলে দেওয়া আছে, 15 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এই তো। তাহলে এখন আমরা যদি দেখি যে আমাদের এই জড়তার ভ্রামকটা আসলে আমাদের এম আর, এগুলো আমাদের কি বুঝায়। এম আরটা জাস্ট বোঝায় যে এমটা কি বুঝায়, এমটা হচ্ছে আমাদের যে বস্তুটা আসলে ঘুরতেছে, যেটা কি করবে, ঘুরবে, সেটার ভরটা। আর আরটা হচ্ছে আমাদের যে অক্ষের সাপেক্ষে ঘুরবে না, ওই অক্ষের ডিস্টেন্সটা। ঠিক আছে, সো কোনো একটা নির্দিষ্ট একটা যদি বস্তু থাকে, সাপোজ একটা বিন্দু কণা যদি থাকে, তাহলে এই অক্ষের সাপেক্ষে ধরো সাপোজ এরকম ঘুরতেছে, তাহলে এই অক্ষ থেকে এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের আর, আর আমাদের বস্তুটা আছে সেটা হচ্ছে আমাদের এম। এখন নর্মালি তো আমাদের একটা কণা থাকে না, অনেকগুলা কণা থাকে, একটা বস্তুর মধ্যে অনেকগুলা কণা থাকে। তাহলে অনেকগুলো যদি কণা থাকে, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে আমাদের যে বস্তুটা আছে, বস্তুটার মধ্যে প্রত্যেকটা কণা যদি থাকে, তাহলে সাপোজ একটা কণা আছে আমাদের M1, তাহলে ওই M1টা আমাদের ওই অক্ষ থেকে যত দূরে সেটাকে বলা আমরা R1, সেটা স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের M2 যদি আরেকটা বস্তু কণা থাকে, ওইটার ভর ইন্টু হচ্ছে ওদের মধ্যবর্তী ডিস্টেন্স, ওই অক্ষের সাপেক্ষে ডিস্টেন্স, এরকম ডট 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 ইকুয়াল হবে আমাদের 15 কেজি পার মিটার, 15 কেজি মিটার স্কোয়ার। আলটিমেটলি আমরা যদি সুন্দর করে বলতে যাই, তাহলে যেটা হবে যে একটা বস্তু যদি থাকে, ও বস্তু কণার যে প্রত্যেকটা বস্তু কণার যে ভর, আর হচ্ছে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের স্কোয়ারের গুণফল, ডিস্টেন্সের স্কোয়ারের গুণফল আর বস্তু কণার গুণফল, এই যে প্রত্যেকটা বস্তু কণার ক্ষেত্রে সেম কাজ করে যোগফল যেটা হবে সেটা হচ্ছে আমাদের হবে কি 15 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই জড়তার ভ্রামকের ব্যাখ্যাটা, এই হচ্ছে কথা। তাহলে এই জিনিসটা আমরা বই পড়বো, বই পড়ে আসলে আর জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, সো দেখো আমাদেরকে যেটা বলছে যে গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করতে হবে। কি বের করতে হবে, কেন্দ্রমুখী বল নির্ণয় করতে হবে। কোন গাড়িটা পড়ি আমরা, চলো। বলে দেওয়া আছে যে বান্দরবনে পাহাড়ি রাস্তার বাঁকে সুমন এত কেজি ভরের, এখানে আমাদের কি বলে দেওয়া আছে, এত কেজি ভর। ঠিক আছে, তার মানে এখানে আমাদেরকে যদি আমরা একটু লিখে ফেলি, তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে ভর দেওয়া আছে এম, এম দেওয়া আছে, এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে আমাদের 200 কেজি, 200 কেজি। ঠিক আছে, এরপরে বলে দেওয়া আছে যে একটি গাড়ির হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, তাই না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমাদের 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিতে পারি, যদি এটা কাজে লাগে তাহলে আমরা মিটার পার সেকেন্ডে নিব না। ঠিক আছে, কারণ তাহলে এত বেগে চলছে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ তো বুঝো, মানে কাইন্ড অফ হচ্ছে একটা রাস্তা সাপোজ এরকম ভাবে চলতেছিল, হঠাৎ করে এরকম বেঁকে গেছে, তাহলে বাঁকলে কাইন্ড অফ এখানে একটা আমি চিন্তা করতে পারি একটা বৃত্ত, তাহলে এই বৃত্তর যে কেন্দ্রটা সাপোজ এই বরাবর এরকম একটা বৃত্ত তৈরি করছে, তাহলে এই যে ডিস্টেন্সটা বাঁকের যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে আমাদের কি বলে দেওয়া আছে, আর ইজুগুলো কত দেওয়া আছে, 150 মিটার। এই তো হ্যাঁ, এই তো 150 মিটার দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে যে ওই স্থানে রাস্তাটি 4 মিটার চড়া, এটা মনে হয় আমাদের লাগবে না, আমাদের যেটা বলছে যে কেন্দ্রমুখী বল নির্ণয় করতে হবে। কেন্দ্রমুখী বলের সংজ্ঞা পারো, সংজ্ঞাবাদ। সো কেন্দ্রমুখী বলের সূত্র জানো, কেন্দ্রমুখী বল সেটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, এটাই আমরা জানি। কেন্দ্রমুখী বলের কি সূত্রটা কি, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম বসাই দিই, এম কত, এম দেখতে পাচ্ছি আমাদের 200 কেজি, ভি স্কোয়ার,
ভি কত, এখন আমাদের যেটা দেখতে পাচ্ছি এখানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে আলটিমেটলি আমরা এটা কি করব, আমাদের উপরে হচ্ছে আমাদের হবে হচ্ছে 60 কিলোমিটারকে কিসে কি করবো, মিটারে, তাই না? তাহলে মিটার হয়ে গেছে। আর পার আওয়ার যেটা আছে 1 আওয়ারকে আমরা কিসে করব, সেকেন্ডে কনভার্ট করবো, সেটা কত, 3600 সেকেন্ড। এই যে 3600 সেকেন্ড ইজ ইকুয়াল টু আমাদের সামথিং কিছু একটা বের হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে আমাদের 60 ইন্টু হচ্ছে আমাদের নিচে হচ্ছে ভাগ দিব হচ্ছে 3.6 দ্বারা ভাগ দিব, তাহলে আলটিমেটলি পাচ্ছি 16.67 মিটার পার সেকেন্ড, 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমরা এখানে বসাই দিই যে ভি স্কোয়ার, ভি হচ্ছে আমাদের 16.67 স্কোয়ার ভাগ হচ্ছে আর, আরটা কি, ওই যে ডিস্টেন্সে সে কি করতেছে, ঘুরতেছে, তাই তো, মানে যে ব্যাসার্ধে নিয়ে সে ঘুরতেছে, ব্যাসার্ধটা আমরা বলে দেওয়া আছে 150, তাহলে এম ভি স্কোয়ার বাই আর আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তার উপরে দেখি এম এর মান হচ্ছে আমাদের 200, ভি স্কোয়ার হচ্ছে আমাদের 16.67, ঠিক আছে, 16.67 স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের আর, এম ভি স্কোয়ার বাই আর, তাহলে আর দেখতে পাচ্ছি এ তো 370.52 নিউটন, ঠিক আছে, এত হচ্ছে আমাদের সেই আনসারটা, ঠিক আছে, এই হচ্ছে কথা এত, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি এটা আমাদের আনসার হয়ে গেছে আমাদের গ নাম্বারটা, এবার আমরা ঘ নাম্বারটা দেখবো। সো ঘ নাম্বারে আমাদেরকে যেটা বলছে যে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ মাধ্যমে উত্তর দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাপারটা আসলে কি হচ্ছে এটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে আমাদেরকে এত ভেলোসিটি টেলোসিটি সবকিছু দেওয়া আছে। এখন আমাদেরকে যেটা বলছে যে রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে, ভালো কথা, বলছে ওই রাস্তাটি 4 মিটার চওড়া, 4 মিটার কি চওড়া, 4 মিটার চওড়া, এবং হচ্ছে ভেতরের কিনারা থেকে, যে ভিতরের কিনারাটা আছে ওটা থেকে বাইরের কিনারাটা সেটা আছে আমাদের 0.5 মিটার উঁচু। তাহলে আমরা যদি একটা রাস্তাকে যদি এরকম কেটে ফেলি, কেটে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা দেখবো এরকম, এইরকম, ঠিক আছে। কি দেখবো বলতেছি, এই বরাবর দেখবো যে আমাদের চওড়া বলছে 4 মিটার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 4 মিটার কি বলতো, এরকম চড়া, 4 মিটার কি এরকম চড়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে যে ভিতরের কিনারা যেটা আছে ওইটা থেকে যে বাইরের কিনারাটা আসছে সেটা আমাদের কত বলছে, 0.5 মিটার উঁচু, তাহলে এই 0.5 মিটার কি বলতো উঁচু। এখন বলতো 0.5 মিটার উঁচু কেন করা হয়, থিওরির তো ক্লাস না, তাও জাস্ট একটু জানাই রাখি যে সাপোজ আমরা যদি চিন্তা করি যে নর্মালি আমরা কি করতেছি, গাড়ি চালাচ্ছি, কি করতেছি, বা সাইকেল চালাচ্ছি। এখন আমরা যখন এটা বাঁক নিচ্ছে তখন আমাদের বাঁক নেওয়াটা মানে কি, বাঁক নেওয়া মানে হচ্ছে আমাদের একটা কেন্দ্রমুখী বল লাগবে, কি লাগবে, একটা কেন্দ্রমুখী বল লাগবে, না হলে আমি সোজা চলে যাবো, ঠিক না, জড়তার কারণে সোজা চলে যাবো। এখন যখন বাঁক নিতে হচ্ছে তখন আমাদের কেন্দ্রমুখী বল লাগতেছে। এখন আমাদের কেন্দ্রমুখী বলের জন্য আমরা কি করতেছি, এরকম ভাবে ঘুরতে হচ্ছে না, কেন্দ্রমুখী বলের জন্য এই দিক বরাবর ঘুরতে হচ্ছে। এখন নর্মালি ঘুরতে গেলে আমাদের একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা কি করি, আমাদের রাস্তাটাকেই আসলে এরকম বাঁকা করে দিই, যাতে আমরা খুব মানে ঘোরা খুব একটা করা লাগে না, আমাদের নর্মালি যেরকম করে মানে এমনি হলেই হচ্ছে, বুঝেছি, এমনি চলতে থাকলে আমি নিজে নিজে ঘুরে যাচ্ছি, আমার রাস্তাটা কি করতেছি, উঁচা করে দিছি, এই হচ্ছে কথা। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই উঁচাটা কত সেটা আমরা এখান থেকে থিটা থেকে বের করে ফেলতে পারবো, যে কতটুকু উঁচা আমি করছি, কতটুকু উঁচা করছি এখান থেকে বের করে ফেলতে পারবো না থিটা। এখন আমি আমাদের যে সূত্র আছে ওই সূত্র থেকে দেখার চেষ্টা করব যে আমাদের যে ভেলোসিটি আছে ওই ভেলোসিটির জন্য আসলে কতটুকু উঁচা করতে হবে, অত উঁচা আছে কিনা, যদি না থাকে তাহলে আলটিমেটলি বুঝবো যে আসলে সে চলতে পারবে না, সে একদম কি অ্যাক্সিডেন্ট করে ফেলবে, ঠিক আছে। সো এই থিটাটাকে বের করার চেষ্টা করি, ঠিক আছে। সো এই থিটা ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পারি, সাগরে লবণ আছে, তাহলে সাইন থিটা, সাগরে লবণ মানে কি, এইটা আছে মানে কি, আছে মানে হচ্ছে আমাদের এটা অতিভুজ, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে খুব ইজিলি থিটার মানটা বের করে ফেলতে পারবো। চলো সেটা কি হবে, সাইন ইনভার্স উপরে হচ্ছে আমাদের 0.5, নিচে হচ্ছে আমাদের 4, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত 7.18 ডিগ্রি আমরা কি করে দেওয়া আছে, উঁচা করে দেওয়া আছে, এটা আমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে আমাদের যেটা বলছে যে আমাদের ভেলোসিটি দেওয়া আছে এত, তারপর হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ দেওয়া আছে এত, তাহলে এই ব্যাসার্ধ আর আমাদের যে ভেলোসিটি আছে বা নর্মালি বলতে পারি যে এই ভেলোসিটির জন্য আমাদের কত ডিগ্রি কোণা লাগবে, কত ডিগ্রি কি উঁচা করা লাগবে সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো সেটার জন্য আমরা নর্মালি আমরা সূত্র জানি, সেটা কি বলতো, সেটা জানি আমাদের টেন থেটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে ভি স্কোয়ার বাই আর জি, সবগুলোর আমি সবগুলোই জানি। তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, যে থেটার মানটা বের করে ফেলতে পারবো, এটা থেটা প্রাইম বলি, থেটা প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের টেন ইনভার্স, উপরে আছে আমাদের ভি স্কোয়ারের মান আমি কি জানি, হ্যাঁ ভি এর মান তো আমি একটু আগে দেখলাম যে 16 দেখি ভি এর মান দেখছি 16.67, তাহলে দেখতে পারি যে 16.67 স্কোয়ার ভি স্কোয়ার বাই আর এর মান দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 150, জি হচ্ছে 9.8, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এখান থেকে আমি খুব ইজিলি থিটা প্রাইমের মানটা পেয়ে যাবো, সেটা হচ্ছে আমাদের 10 ইনভার্স 16.67 হোল স্কোয়ার 150 ইন্টু 9.8,
তাহলে দেখতে পাচ্ছি আমাদের 10.705 ডিগ্রি। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এটা যে আমি যদি এই ভি এর জন্য চিন্তা করি তাহলে আমাদের থিটা প্রাইম দরকার ছিল আমাদের 10 এত, বাট আমি দেখতে পাচ্ছি রাস্তা কত, রাস্তা দেখতে পাচ্ছি 7.1 ডিগ্রি উঁচা। তাহলে আমাদের কি এটা কি ফিল আপ হচ্ছে? কি ফিল আপ হচ্ছে না। তার মানে আমার দরকার ছিল আমাদের 10 ডিগ্রি, আমাদের দেওয়া আছে 7 ডিগ্রি। তাহলে কি এটা মানে চালানো সম্ভব? চালানো সম্ভব না, এই ভেলোসিটিতে চালানো সম্ভব না। তাহলে আমরা লিখে ফেলবো কি বলতো? আমরা লিখে ফেলবো যে আমাদের থিটা প্রাইম যেটা আছে সেটা আমাদের থিটা থেকে বড়, তাহলে চালানো সম্ভব না। লিখে ফেলবা কি? চালানো সম্ভব না, সম্ভব নয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। চালানো সম্ভব যদি সে ভেলোসিটিটা একটু কমায় ফেলে। ভেলোসিটি যদি আমি কমায় ফেলি তাহলে থিটার মানটা কমবে। তাহলে থিটার মান যদি কমে তাহলে এই অত 7 ডিগ্রি মাঝখানে পড়ে যাও। তাহলে এখান থেকে আমরা 7 ডিগ্রি থেকে আমরা বের করে ফেলতে পারবো যে সে কত ভেলোসিটিতে যাইতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই তো হ্যাঁ। তাহলে এই ম্যাথটা জাস্ট আমি একটু বলে রাখি যে আমাদেরকে এই থিটাটা দেওয়া আছে না, এই থিটা থেকে তুমি খুব ইজিলি কিন্তু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারবে যে tan θ = v স্কয়ার বাই r, ওখান থেকে v বের করে ফেলতে পারবা যে সে কত ভেলোসিটিতে যাইতে পারবে। বাট আমরা দেখবো যে আমাদের ভেলোসিটি দেওয়া আছে 16.67, কিন্তু এইখানে যে পারমিটেড ভেলোসিটি বা যত ভেলোসিটি এই 7 ডিগ্রির জন্য কত ভেলোসিটি পারবে দেখা যাবে একটু কম হবে, ওইটা ভাবেও করতে পারো আর কি চাইলে। এরপরে দেখি আমরা দেখবো যে রাজশাহী বোর্ড 2024 সালে একটা কোশ্চেন দেখি আমরা বলছি একজন সার্কাসের খেলোয়াড় এত সেন্টিমিটার দীর্ঘ, এত সেন্টিমিটার কি দীর্ঘ, আমাদের কাইন্ড অফ এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের এত সেন্টিমিটার দীর্ঘ একটা সুতা দেওয়া আছে। আচ্ছা, এক প্রান্তে এত গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উল্লম্বভাবে, উল্লম্ব তলে, উল্লম্ব তল বলতে বুঝো এই যে উল্লম্ব তল মানে যে তলটা উপরের দিকে যাচ্ছে, তাহলে উল্লম্ব তল বলতে এইটা বোঝাচ্ছে, এই সারফেসটা কাইন্ড অফ। ঠিক আছে, আণবিক বলতে বোঝাচ্ছে কি যেটা অনুভব করা আছে, তাহলে এই তলটা হচ্ছে আমাদের আণবিক। উল্লম্ব তল বলতে এইটা বোঝায়। ঠিক আছে, আচ্ছা তাহলে উল্লম্ব তলে প্রতি মিনিটে এতবার ঘোরাচ্ছে, পরে তিনি সুতার দৈর্ঘ্য এত % কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে আণবিক তলে ঘোরাচ্ছে। তাহলে আমাদেরকে এখন আমরা ক আর খ দেখি। আমরা কতে বসে আমাদের টর্ক কি, টর্ক কি বলতো? টর্ক কি? টর্ক হচ্ছে আমাদের এটাকে বলতাম আমরা টাউ। টাউ ইজ ইকুয়াল টু আমরা দেখতাম যে আর ক্রস এফ, ঠিক না? টাউ ইজ ইকুয়াল টু ছিল আমাদের আর ক্রস এফ। তার মানে আসলে কোন একটা বস্তু যখন ঘুরতেছে, কোন একটা বস্তু যখন ঘুরতেছে তখন ওই বস্তুটা যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে ওটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা আমাদের আর এবং হচ্ছে ওই বস্তুটার উপর প্রযুক্ত বল যেটা আছে ওইটার যে আমাদের ক্রস গুণফলটা আছে, ক্রস গুণফলটাকে আমরা কি বলবো? আমরা বলবো টাউ বা টর্ক। ঠিক আছে, এটা একটু বাংলা করে লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা সো আমি একটু এসিটা একটু ঠিক করে দেই। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের যেটা বলছে যে ঘোড়ার গাড়ি কিভাবে গতিপ্রাপ্ত হয়। নর্মালি জাস্ট আমি যদি একটু সিম্পলি বলি যে ঘোড়া যদি নিচে চলতে থাকে না, নিচে চলতে থাকলে তাহলে হচ্ছে আমাদের চলার ক্ষেত্রে আমরা কি করে জানো তো? চলার ক্ষেত্রে আমাদের এই পাটা, সাপোজ আমাদের এই হচ্ছে সেই ভূমিটা, সে কি করে, ঘোড়াটা কি করে জানো? এই বরাবর একটা বল প্রয়োগ করে, এই বরাবর একটা কি দেয়? বল প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে এই বরাবর যদি একটা বল প্রয়োগ দেয় তাহলে হচ্ছে মাটিও তাকে কি দিবে? মাটিও তাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। তাহলে রিঅ্যাকশন ফোর্স সাপোজ এই বরাবর দিল, তাহলে এটা যদি আমাদের থিটা হয় তাহলে এইটা হবে আমাদের আর কস থিটা, তারপর আবার এইটা হবে আমাদের আর সাইন থিটা। ঠিক না? তাহলে আর সাইন থিটাটাকে কি করবে? তার যে এমজি আছে না, তার এমজি ওজন আছে না, এটাকে কাউন্টার করবে। তাহলে আর সাইন থিটা আর এমজি কাটা, বাট আর কস থিটা যেটা আছে সেটাকে তাকে সামনের দিকে নিয়ে যায়। তাহলে এভাবে সে গতিপ্রাপ্ত হয়। ঠিক আছে, এন্ড গতিপ্রাপ্তের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে ঘর্ষণ। তার মানে ঘর্ষণ অলওয়েজ কি কাজ করে, কোথায় কাজ করে? গতি বিপরীতে। তাহলে ঘর্ষণ বলের বেশি যদি আর কস থিটা হয়, এফ এর চেয়ে যদি বেশি বড় হয়, তাহলে এটা যদি আমাদের এফ এর চেয়ে যদি বড় হয় আর কস থিটা, এফ এর চেয়ে যদি বড় হয় আর কস থিটা, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি সে আমাদের ঘর্ষণটাকে কাটাই সামনের দিকে যাইতে পারতেছে। ঠিক আছে, তাহলে একটু ইম্পর্টেন্ট সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের আর কস থিটা আমাদের এফ এর চেয়ে বড় হবে। সো এটা একটু ডিসক্রাইব করে লিখে দিবা আর কি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এইবার আমি আমাদের মেইন কোশ্চেনে আমাদেরকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের বস্তুটি যখন উল্লম্ব তলে আছে, তার মানে আমাদের এই পার্টটুকু পড়ার দরকার, এতটুকু পড়ার দরকার। ঠিক আছে, এতটুকু পড়া বাকিটার দরকার নাই। ঠিক আছে, বলছে বস্তুটি যখন উল্লম্ব তলে ছিল তখন আমাদের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে, তখন আমাদের সুতার টানটা কত, সুতার কি টানটা কত? তাহলে ঘটনাটা বুঝছো কি? ঘটনাটা ঘটছে কি, আমি হচ্ছে ধরো সার্কাসের যে খেলোয়াড়টা আমি, ঠিক আছে, আমি কি করছি জানো? আমি হচ্ছে একটা সুতা নিছি, সুতার এক প্রান্তে কি করছি, একটা হচ্ছে এত 80 গ্রামের একটা বস্তু, একটা ভরের একটা বস্তু নিছি, এটা নিয়ে এরকম উল্লম্ব তলে এরকম ভাবে ঘুরাচ্ছি, এরকম ভাবে কি ঘুরাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন যদি ঘুরাই তাহলে আলটিমেটলি আমি কি দেখতে পাবো? যে কাইন্ড অফ এমন দেখতে পাবো না, এমন দেখতে পাবো, এরকম ভাবে দেখতে পাবো। দেখো তো, এটাই তো দেখতে পাবো নাকি? এটা দেখতে পাবো না? এই হচ্ছে সাপোজ আমার হাতটা, ঠিক আছে, এই হচ্ছে আমার সে হাতটা কারণ আমি ঘুরাচ্ছি, এটা হচ্ছে সে আমাদের দড়িটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সেই দড়িটা। ঠিক আছে, আচ্ছা
এখন আমি যে বস্তুটার কথা চিন্তা করতেছি না, বস্তুটা আসলে সাপোজ এই বরাবর এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, ঠিক আছে, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। এখন দেখো এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই, ধরো ঘুরানোর সময় ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা কোন বরাবর যাবে? এই ডিরেক্ট একদম এই দিক বরাবর যাচ্ছে না, এই স্পর্শ বরাবর চলে যাবে। এখন এইখানে যদি ছেড়ে দেই, কাইন্ড অফ এই দিক বরাবর চলে যাবে, ঠিক আছে। সো কাইন্ড অফ বস্তুটা আসলে সোজাই যেতে চাচ্ছে, বাট আমি তাকে একটা টান দিচ্ছি যে দেখো না যাওয়া যাবে না, এরকম একটা টান দিচ্ছি, এরকম একটা টান দিচ্ছি। তাহলে আমরা একটু মাথায় রাখবো যে আমি যখন টানটা দিচ্ছি না, তাহলে টান কোন দিকে কাজ করতেছে? আমি যে দড়িটাকে ধরে আসি না, ওই বরাবরই কাজ করতেছে, রশি বরাবর আমার দিকে কাজ করতেছে, আমার হাতের দিকে কাজ করতেছে। তাহলে এখানে আমাদের টেনশন ফোর্স আসলে কোন দিকে কাজ করে? এই বরাবর টেনশন ফোর্স কাজ করে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি এই জিনিসটা একটু আবার একটু মুছে দিই, এই বরাবর একটু আমরা মুছে দিই। তাহলে এবার আমাদেরকে যেটা হইছে যে আমাদেরকে বলছে যে যখন উল্লম্ব তলে সর্বোচ্চ বিন্দু কোনটা? এইটা না? তাহলে এটাকে আমরা একটু ঘুরাই দিই। এটাকে কি করবো? আমরা একটু ঘুরাই দিই। সেটা হচ্ছে আমাদের সাপোজ এই বরাবর আছে, সর্বোচ্চ উচ্চতায় আছে, সর্বোচ্চ উচ্চতায় আছে। কে আছে? সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা আছে। এই যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় আছে, এভাবে এভাবে ঘুরতেছে, ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় যখন আসে, তখন আমাদেরকে যেটা বলছে যে সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টানটা কত? তাহলে সুতার টান আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমাদের সেই টি। এই কেন্দ্রের দিকে তো কাজ করবে নাকি? আমি তো ধরে রাখছি, তাহলে ওই বরাবর একটা টান কাজ করবে না? এই বস্তুটাকে অলওয়েজ কি করবে? এই দিক বরাবর টান দিবে, ঠিক আছে। এই তো, তাহলে এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে এই বরাবর কিন্তু আরেকটা জিনিস কাজ করবে। কি বলতো? এই বরাবর আরেকটা জিনিস কাজ করবে, বস্তুটার কি বলতো? বস্তুটার এমজি কাজ করবে। বস্তুটার কি কাজ করবে বলো? বস্তুটার ওজন ডাব্লিউ কি? এমজি কাজ করবে, এমজি, ঠিক আছে। ওকে, এতটুকু। হ্যাঁ, এখন তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের যে কেন্দ্রমুখী বলটা যেটা ছিল, কেন্দ্রমুখী বল মানে কি? যে বলটা তাকে আসলে কি করে? কেন্দ্রের দিকে কাজ করে। যে বলটা কি করে? বস্তুটাকে আসলে বৃত্তাকার পথে ঘুরায়, কিংবা বলা যায় যে যেটা কেন্দ্রের দিকে কাজ করে, ঠিক না? তাহলে আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রের দিকের বল যদি আমি চিন্তা করি, তাহলে এই বরাবর যদি একটা কেন্দ্রমুখী বল যদি চিন্তা করি, তাহলে এখানে আমাদের দুইটা ফোর্স আছে। তাহলে কেন্দ্রমুখী বল যেটা আছে ওইটা কাইন্ড অফ আমাদের এফসি যেটা আছে, মানে এফসি না, হ্যাঁ এফসি তো সেন্ট্রিফিউগাল, ঠিক আছে। সেন্ট্রিপেটাল ছিল, এটা সেন্ট্রিফিউগাল ছিল, ঠিক না? সো কোনটা কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী এটা একটু নিজেরা একটু শিওর হয়ে নিও। আমার কাছে যেটা মনে আছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল, আর হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল, ঠিক আছে। যাই হোক, সো একটু নিজের একটু দেখে নিও। সো আমরা যদি কেন্দ্রমুখী বলের কথা চিন্তা করি, এখানে কাইন্ড অফ হচ্ছে কেন্দ্রমুখীর দিকে আসলে কয়টা বল আছে? একটা হচ্ছে আমাদের সেই টেনশন ফোর্সটা, আরেকটা আছে আমাদের এমজি ফোর্সটা, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলেই আমাদের কি করবে? টি প্লাস এমজি মিলেই আমাদের কি দিবে বলতো? আমাদের কেন্দ্রমুখী বল দিবে। এখন তুই বলতেছে ভাই এই ব্যাখ্যাটা ভালো লাগতেছে না, তাহলে আমি একটা কাজ করি, কেন্দ্র বিমুখী বল তো মানো নাকি? কেন্দ্রমুখী বল যা নাই, কেন্দ্র বিমুখী বল তো বুঝো। তাহলে কেন্দ্র বিমুখী বল মানে কি? এই বরাবর একটা কি করবে? বল কাজ করবে, ঠিক আছে। সেটাকে বললাম সাপোজ আমি এফ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে বস্তুটা আসলে আমাদের এই বরাবর যদি চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর, উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি? এই বরাবর যে ফোর্সটা আছে, এই বরাবর যে ফোর্সটা আছে আর এই যে নিচে দুইটা আছে, এই দুইটা মিলে আসলে কি করতেছে? বস্তুটার উপর আসলে আলটিমেটলি কোনো ফোর্সই নাই, নাকচ করে দিচ্ছে, ঠিক না? নাকচ করে দেওয়ার মতো না? তো এইটাই হচ্ছে কথা, যে তার মানে আলটিমেটলি বলতে পারে যে এই ফোর্স প্লাস টি, এই দুইটা মিলে আমাদের এই ফোর্সটা সমান হচ্ছে। এবার মিলছে? মিলল, ঠিক আছে। তাহলে এবার জাস্ট আমাদের কি বের করতে হবে? এখান থেকে টেনশন ফোর্সটা বের করতে হবে। টেনশন ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো এফসি মাইনাস এমজি, তাই না? তাহলে এফসি মানে কি? আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, ঠিক আছে। এটা এখান থেকে পাইলাম, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি, এটাকে লক করে দিই। লক করে দিয়ে কি সুবিধা জানো? এই যে এইভাবে সিলেক্ট করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এই তো, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এমভি স্কোয়ার মাইনাস এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস বলে দিছে যে আমরা আসলে ভিটা জানি না, আমরা কি জানি না? আমরা ভেলোসিটিটা জানি না। তো আমাদেরকে যেটা বলছে যে 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে এত গ্রামে একটি বস্তুকে ঝুলানো হয়েছে, তাহলে এম এর মান তো আমি জানি। তাহলে দেখি আমাদের কি কি জানি। সাপোজ আমরা এম এর মান জানি, এম এর মান জানি, এম এর মান হচ্ছে আমাদের 80 গ্রাম। তাহলে 80 গ্রামকে আমি যদি কেজিতে কনভার্ট করি, তাহলে 10⁻³ কেজি, ঠিক আছে। 80 গ্রামকে আমি কি করব? কেজিতে কনভার্ট করবো, 10⁻³ কেজি। তারপর এত সেন্টিমিটার দীর্ঘ, তার মানে এই যে দীর্ঘ যে সুতাটা আছে, এই সুতাটা হচ্ছে এতটুকু, তাহলে এটা আমাদের ব্যাসার্ধের মতো কাজ করতেছে। তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু আলটিমেটলি কত হবে? 60 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব। সেন্টিমিটার তো, সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এম এর মান আমি জানবো, জি এর মান তো আমি জানি, আর এর মানও জানি। এখন আমাদের ভিটা বের করতে হবে। কি বের করতে হবে? ভিটা বের করতে হবে, ঠিক আছে। সো ভি এর জন্য আমরা কি করব? দেখো আমাদেরকে একটা জিনিস দেওয়া আছে যে বেদে উল্লম্ব তলে প্রতি মিনিটে, তার মানে আমরা চিন্তা করতে পারি টাইম, যদি চিন্তা করি টাইম দেওয়া আছে আমাদের প্রতি মিনিট মানে কত? 60 সেকেন্ড। প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ড।
আচ্ছা প্রতি মিনিটে, হ্যাঁ প্রতি মিনিটে 60 সেকেন্ডে এতবার ঘোরাচ্ছে, তাহলে n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 120 বার, 120 বার। তাহলে 120 বার ঘোরাচ্ছে কি বলতো প্রতি মিনিটে, t ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। এই হচ্ছে কথা। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি ওমেগা বের করে ফেলতে পারি। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম জানো? টুয়াইস পাই ইন্টু n বাই টি, টুয়াইস পাই ইজ ইকুয়াল টু আমরা n বাই টি, ঠিক আছে? এটা সূত্রটা তো জানো নাকি? এটা আমাদের গতিবিদ্যাতে ছিল, সূত্রটা একটু মুখস্থ করে নিও। আর সূত্রটা যদি মনে না থাকে, যদি এটা মনে থাকে যে টুয়াইস পাই ইন্টু এফ ছিল, এফ মানে কি প্রতি সেকেন্ডে কয়বার দিত, তাহলে এটাই কিন্তু আসলে সেম জিনিস, যে এন মানে কি 120 বার দেয়, টি মানে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে যদি 120 বার দেয় তাহলে 1 সেকেন্ডে কত দেয়? 120/60। তাহলে এই 120/60 তো আমাদের এফ, এই হচ্ছে কথা। তাহলে এখান থেকে আমরা ওমেগা পেয়ে যাবো, ঠিক আছে? সো ওমেগা পেলে কি লাভ? আরে বুঝি না, গরম লাগে কেন? সো যাই হোক, সো আমরা এখানে ওমেগা পেলে কি লাভ? ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানা ছিল জানো? ওমেগা ইজ ইকুয়াল টু ছিল আমাদের ভি ইজ ইকুয়াল টু ছিল আমাদের ওমেগা আর। ভি ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের? ওমেগা আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি ওমেগা আর হয়, তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু আমাদের ওমেগা আর ছিল, তাহলে এখানে লিখতে পারি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর মাইনাস এম জি। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এমটা কমন নিয়ে ফেলতে পারি, বা প্রথমে লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর, লিখতে পারি কি বলো? লিখতে পারি কিনা বলো? এম ওমেগা স্কোয়ার, এখানে আর আর কাটা গেল, তাহলে হচ্ছে আর ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি, শেষ। এখন জাস্ট আমার ওমেগার মানটা বের করতে হবে। ওমেগার মানটা যদি আমরা বের করে এইখানে বসায় দিই, বাকি সব কিছু আমি জানি, ঠিক আছে? আচ্ছা চলো, ওমেগার মান কিভাবে বের করবো বলো? এখানে বসাবো হচ্ছে আমাদের 2 ইন্টু 3.1416, এন এর মান দেখতে পাচ্ছি 120, টি এর মান দেখতে পাচ্ছি 60, টি এর মান দেখতে পাচ্ছি কত? 60 সেকেন্ড, ঠিক আছে? সো এই ওমেগার মানটা আমরা এখানে বসাই দিই, তাহলে ওমেগা পাচ্ছি 2 ইন্টু 3.1416, উপরে দেখতে পাচ্ছি 120 ভাগ হচ্ছে আমাদের 60, ঠিক আছে? তাহলে 120 বার টাইম, হ্যাঁ এত, তাহলে ওমেগার মান দেখতে পাচ্ছি 12.557 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই মানটা আমরা যে এখানে বসাই দিই, তাহলে এম এর মান আমরা দেখতে পাচ্ছি, এমটা আমরা পুরো কমন নিতে পারি, কমন নিলে দেখতে পাচ্ছি কত? 80 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, ঠিক আছে? তাহলে এটা আমরা কমন নিয়ে ফেললাম। ওমেগা স্কোয়ার, ওমেগা কত দেওয়া আছে? 12.57, হ্যাঁ 57 স্কোয়ার ইন্টু আর, আর কত দেখতে পাচ্ছি? আর এর মান দেখতে পাচ্ছি 60 ইন্টু 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে? তারপর মাইনাস এম তো আমরা কমনই নিয়ে ফেলছি, জি এর মান আমরা দেখতে পাচ্ছি 9.8, তাহলে এখান থেকে আনসারটা পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? সো চলো, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে 80 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে 12.57 স্কোয়ার ইন্টু 60 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মাইনাস হচ্ছে 9.8, ঠিক আছে? ওকে, হ্যাঁ। সো আনসারটা হওয়ার কথা হচ্ছে আমাদের 6.8 একক কি হবে? একক হচ্ছে আমাদের নিউটন, ঠিক আছে? 6.8 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আগাই। এরপর আমাদেরকে যেটা বলতে হয় যে উল্লম্ব তল এবং আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুটির কৌণিক ভরবেগ সমান থাকবে কিনা, কৌণিক ভরবেগ সমান থাকবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? তো সবার আগে আমরা যেটা করব, আমরা এটা একটু লক করব, ঠিক আছে? লক করার পরে আমরা যেটা করব, সবার আগে আমরা দেখবো যে উল্লম্ব তলের কাহিনীটা দেখি। কি দেখবো আমরা? উল্লম্ব তল। উল্লম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে যদি আমি দেখি, উল্লম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, তাই না? কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ আমরা যেটা দেখতে পাই যে L1 ইজ ইকুয়াল টু, আমরা যেটা দেখতে পাবো L1 লাগবে না, আচ্ছা L1 এ লিখি, ঠিক আছে? L1 ইজ ইকুয়াল টু আমরা জানি যে কৌণিক ভর বেগ, এটা না? কৌণিক ভর ইন্টু বেগ, ঠিক আছে? কৌণিক ভরটাকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে জড়তার ভ্রামক, আর বেগটা তো আমরা জানি যে কৌণিক বেগ এটা। তাহলে আইটাকে আমরা লিখতে পারি কি জানো? আইটাকে লিখতে পারি আমাদের, এটাকে লিখতে পারি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, শেষ। এটাকে আমরা ওমেগা 1 দিলাম, ঠিক আছে? এই তো জিনিসপাতি শেষ। দেখো এম আর স্কোয়ার, আইটাকে লিখতে পারি এম আর স্কোয়ার, আর ওমেগাটাকে লিখতে পারি তো ওমেগা, ঠিক আছে? ওমেগা দেখি তো এম এর মান আমি দেখি, এম এর মান কত? এম এর মান দেওয়া আছে আমাদের 80 গ্রাম, তাই না? 80 গ্রামকে আমরা লিখবো 10 টু দি পাওয়ার -3 দ্বারা কেজিতে। আর ওয়ান কতটুকু ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেটা হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাবো 60 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলাম, তাহলে স্কোয়ার করে দিই। এরপর ওমেগা 1টা আমরা আগেই বের করে ফেলছিলাম, সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 12.57, ঠিক আছে? 12
12.57 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা L1 এর মান বের করে ফেলতে পারবো। তাহলে 80 × 10⁻³ ইন্টু 60 × 10⁻² হোল স্কোয়ার, 60 × 10⁻² হোল স্কোয়ার ইন্টু 12.57, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 0.36 একক কি হবে, একক কি হবে, হ্যাঁ একক কী হবে। এখানে আমরা রেডিয়ান টেডিয়ান দিয়ে আমরা চিন্তা করতে পারি, বাট আমরা আরেকটা জিনিস জানতাম, সেটা কি বলতো, আমরা যেটা জানতাম এইটা ইজ ইকুয়াল টু আমাদের আর ইন্টু পি, এটা জানতাম না, এটা জানতাম তো নাকি, যে আমাদের কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু আমাদের আর, যেটা হচ্ছে যে ব্যাসার্ধ ইন্টু আসলে আমাদের রৈখিক ভরবেগ। তাহলে আলটিমেটলি আমরা যদি দেখি যে এককটা কি হতে পারে, এটা হচ্ছে, এটার একক হচ্ছে আমাদের মিটার, আর ওইটার একক কি বলতো, ওটার একক হচ্ছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড, ঠিক না। ভরবেগ, রৈখিক ভরবেগের কথা যদি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে আমাদের কি ছিল, রৈখিক ভরবেগ, সেটা হচ্ছে আমাদের ভর হচ্ছে কেজি আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা কি হওয়ার কথা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে এটা কি হবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এই তো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি করব, সেটা আমাদের আনুভূমিক তল, আনুভূমিক তলের কথা যদি আমি চিন্তা করি, আনুভূমিক বরাবর যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে যেটা বলছে যে পরে তিনি সুতার দৈর্ঘ্য কি পড়ছে, এত % কমিয়ে নিছে, সুতার দৈর্ঘ্য কি করছে, কমাই নিছে। তাহলে আমরা চিন্তা করতে পারি যে R2 যেটা ছিল, যেটা হবে সেটা হবে কত, আমাদের R1 থেকে কি করবো জানো, R1 থেকে 10% কমাই নিছি, কত বাড়ছে, 10% কমাই নিছি, তাহলে 10/100 ইন্টু R1 এর 10% কমাই নিছি, এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমরা বুঝতেই পারি যে এটা আমাদের কত, 90 ভাগ হচ্ছে এত ইন্টু R1, ঠিক আছে। কত হবে বলো, 10% কমিয়ে নিনি হয়েছে, 10% মানে হচ্ছে 90 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে আমাদের R1 দেখতে পাচ্ছি কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার, তাই না, 60 সেন্টিমিটার, তাহলে দেখতে পাচ্ছি 54 সেন্টিমিটার হবে। তাহলে 54 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে ফেলি, এই যে মিটার হইল R2। এরপর আমাদেরকে যেটা বলছে যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 50% বৃদ্ধি করাইছে। তাহলে আমরা যদি ঘূর্ণন সংখ্যার কথা চিন্তা করি যে n প্রাইম, সেটা ফার্স্টে কত ছিল, ফার্স্টে ছিল ঘূর্ণন সংখ্যা হচ্ছে আমাদের 120 প্রতি সেকেন্ডে নাকি, আচ্ছা বলছে প্রতি মিনিটে, তাহলে টি তো 60 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 50% বৃদ্ধি করাইছি। তাহলে আলটিমেটলি আমাদের প্রথমে ছিল 120, দেখি তো আবার, দেখি তো, হ্যাঁ 120, ওইখানে তো লেখা আছে এই যে 120 বার। এখন কি করছে জানো, 100 কি করছে, 5% বৃদ্ধি করে, তাহলে 5%, এই যে 5% কি করলাম, বৃদ্ধি করলাম। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা আণবিক তলে ঘুরাতে থাকলো, তাহলে 50% যদি আমরা করি, আলটিমেটলি দেখতে পাচ্ছি 120 উপরে হচ্ছে আমাদের 5 ভাগ হচ্ছে 100 ইন্টু 120, ঠিক আছে, এই তো। তাহলে দেখতে পাচ্ছি 126 বার ঘুরাইছি, ঠিক আছে, এই তো। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ওমেগার মান বের করে ফেলতে পারি। ওমেগা 2 ইকুয়াল টু কি পাবো, ওমেগা 2 ইকুয়াল টু পাবো আমরা টুয়াইস পাই, ওমেগা 2 ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের টুয়াইস পাই, উপরে হচ্ছে আমাদের n প্রাইম বাই হচ্ছে আমাদের কি টি, ঠিক আছে। টি তো বড় হাতের টি না, এটা আমাদের হবে ছোট হাতের টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে টুয়াইস পাই এর মান হচ্ছে আমাদের 3.1416, উপরে হচ্ছে আমাদের n প্রাইম কয়বার ঘুরতেছে বলো তো, দেখতে পাচ্ছি আমরা 126 বার ঘুরতেছে, এই যে 126 বার ঘুরতেছে। কত সময় ঘুরতেছে আমাদেরকে বলে দিয়েছে যে প্রতি মিনিটে, তাহলে প্রতি মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, ওমেগা 2, তাহলে আমরা দেখতে পাবি 2 × 3.1416, তাহলে টুয়াইস পাই, উপরে হচ্ছে আমাদের n হচ্ছে আমাদের 126, আর ভাগ দিব হচ্ছে সময় হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড যদি আমরা করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা হবে 13.195 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার সবকিছু আমি জানি, জাস্ট এবার আমাদের বের করে ফেলতে হবে যে এটার ক্ষেত্রে আমাদের কৌণিক ভরবেগটা কত, মানে L2 বের করতে হবে। চলো আমরা L2 বের করি, তাহলে L2 ইকুয়াল টু কত হবে, সেম কেস, সেটা হচ্ছে আমাদের I2 ওমেগা 2। তাহলে I2 এর ক্ষেত্রে আমরা লিখব কি, mR2 স্কোয়ার, mR স্কোয়ার ইন্টু ওমেগা 2, শেষ। এখন জাস্ট ডাটাগুলো বসায় দাও। এম এর মান আমি দেখতে পাচ্ছি কত, এম এর মান তো আমি চেঞ্জ করি নাই, তাহলে এম এর মান যদি চেঞ্জ না করি, সেটা আমাদের কত হবে, 80 × 10⁻³ ঠিক আছে, 80 × 10⁻³ এম পেয়ে গেছি। আরটা কত হবে, আরটা দেখতে পাচ্ছি এখানে, R2 দেখতে পাচ্ছি 54 × 10⁻² হোল স্কোয়ার করলাম, হ্যাঁ, ইন্টু ওমেগা 2 এখান থেকে দেখতে পাচ্ছি কত, 13.195
13.195, ঠিক আছে। এই তো তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এত 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 কি হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই তো তাহলে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি L1 যেটা ছিল 0.36 আর এটা দেখতে পাচ্ছি এখানে 0.31, তাহলে ডিফারেন্স আছে না, সমান কি সমান না, তাহলে এখানে আমাদের কি হবে সমান হবে না, গাণিতিকভাবে বিশ্লেষণ করি যে সমান হবে না, শেষ, সমান হবে না, বিশ্লেষণ করে ফেলছি। এই তো আগাই তাহলে। হ্যাঁ, এরপরে কুমিল্লা বোর্ড 2024 সালে আসা কোশ্চেন খুবই সহজ আসছে, খুবই সহজ আসছে, দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের জাস্ট কি সংঘর্ষের ম্যাথ। সো দেখো আমাদের বলছে জড়তার ভ্রামক কাকে বলে, সেম জিনিসটা আমরা বললাম যে অনেকগুলো বস্তু, একটা বস্তু যদি একটা অক্ষের সাপেক্ষে ঘুরে বা একটা বিন্দু সাপেক্ষে যদি ঘুরে, তাহলে প্রত্যেকটা বস্তু নিব, বস্তুর ভর নিব, ভর আর হচ্ছে ওইটা যে ওই ভর থেকে ওই বস্তুকণাটা ভর থেকে ওর যে ডিস্টেন্সটা, ওই যে অক্ষের সাপেক্ষে যে অক্ষের যে ডিস্টেন্সটা ওইটা স্কোয়ার করে গুণ করব আর প্রত্যেকটা যোগ করে দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, ঠিক আছে। এবারে দেওয়ালে ধাক্কা খেয়ে বল পিছনে ফিরে আসে কেন, বলো কেন? সেটা হচ্ছে আমাদের জানি যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন বলটাকে যদি আমি ছুঁড়ে মারি তাহলে বলটা দেয়ালের উপর বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করার ফলে ওই দেয়ালটাও বস্তুটার উপর বল প্রয়োগ করবে। এখন দেয়ালের ভর অনেক বেশি দেখে সেটা লড়তে পারে না, বা খুব লড়লেও খুব কম, আর হচ্ছে আমাদের বলটার ভর অনেক কম দেখে সেটা ইজিলি কি করতে পারে, ইজিলি পিছনে সরে আসে, ঠিক আছে। এই তো আর দেয়ালের ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আমাদের ফ্রিকশন, ঠিক আছে। আচ্ছা এই তো তাহলে এইখান থেকে এতটুকু পেয়ে গেলাম। এরপরে জাস্ট আমাদেরকে এখানে জাস্ট এটা আসলে আমাদের কাইন্ড অফ নামে মাত্র দেখাচ্ছি আর কি। কি বলে দেওয়া আছে দেখো, আমাদের দুইটা বস্তু দেওয়া আছে সংঘর্ষের পূর্বে, একটা বস্তু ভর দেওয়া আছে এত, আর একটা বস্তু ভর দেওয়া আছে আমাদের এত, তারপর ভেলোসিটি দেওয়া আছে, তাহলে আমরা ভরবেগ বের করে ফেলি, ঠিক আছে। তো যেটা বলছে যে চিত্রে, পরের চিত্রে আমাদের ভিটা বের করতে হবে, কাইন্ড অফ হচ্ছে এটা কি বলছে মিলিত বেগ, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের সেই মিলিত বেগটা, এটা কি আমাদের মিলিত বেগ, ঠিক আছে। তো দুইটা বস্তু সংঘর্ষের পূর্বে নরমালি ছিল, একটা স্থির ছিল আর একটা 30 মিটার পার সেকেন্ডে ছিল, পরে কি করছে তারা সংঘর্ষের পরে মিলিত হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে মিলিত হয়ে গেছে, তাহলে মিলিত বেগটা বের করতে হবে, ঠিক আছে। সো প্রথমে যদি আমরা ভরবেগ চিন্তা করি তাহলে প্রথমে ভর হচ্ছে আমাদের m1 u1 প্লাস হচ্ছে আমাদের m2 u2 ইকুয়াল টু দেখতে পাচ্ছি কত হবে, দুইটা যেহেতু মিলিত হয়ে গেছে তাহলে আমরা চিন্তা করতে পারি m1 প্লাস m2 ইন্টু হচ্ছে আমাদের কি ভেলোসিটি ভি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কি, দেখো আমি যদি এখান থেকে খুব ইজিলি ভেলোসিটিটা বের করতে চাই তাহলে ভাগ দিব হচ্ছে আমাদের m1 প্লাস m2 আর উপরে থাকবে কি বলতো m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনের ক্ষেত্রে নিচে থাকবে আমাদের m1 প্লাস m2 মানে দুইটা বস্তু ভর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 500 কেজি প্লাস হচ্ছে 200 কেজি, ঠিক আছে। এরপরে দেখি যে m1টা কত 500 কেজি, ভেলোসিটি কত u1 কত, u1 দেখতে পাচ্ছি 30, তারপর m2টা কত, m2 দেখতে পাচ্ছি আমাদের 200 কেজি, ভেলোসিটি কত u2টা কত, u2 দেওয়া আছে 0, তাহলে এই হচ্ছে আমাদের 0, তাহলে আলটিমেটলি আমাদের মিলিত বেগ ভেলোসিটি আমরা বের করে ফেলার কথা। তাহলে উপরে দেখতে পাচ্ছি 500 ইন্টু 30 আর এটা তো করা লাগতেছে না, এটা 0 ধারা গুণ, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছি 500 প্লাস 200 কত হবে 700, কত দেখতে পাচ্ছি 21.43 মিটার পার সেকেন্ড, 21.43 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই তো এটা হচ্ছে আমাদের সেই আনসারটা। আচ্ছা এরপরে দেখি, এরপরে আমাদেরকে যেটা নর্মালি আমাদের জিজ্ঞেস করে আর কি, সংঘর্ষটি আসলে আমাদের স্থিতিস্থাপক কিনা, স্থিতিস্থাপকতা আসলে কার উপর ডিপেন্ড করে বলতো, স্থিতিস্থাপকতা নির্ভর করে আমাদের আসলে আমাদের শক্তি যেটা আছে, শক্তি আমাদের সংরক্ষিত থাকে কিনা, মেইনলি বলতে গেলে এখানে তো বস্তু দুটো আসলে গতিশীল, তাহলে গতিশীল বা গতিশক্তি যেটা আছে সেটা আমাদের স্থির থাকে কিনা বা সংরক্ষিত থাকে কিনা, ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা বের করতে হবে দুইটার ক্ষেত্রেই আমাদের গতিশক্তি দেখতে হবে, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে যদি আমি গতিশক্তি দেখতে চাই সেটাকে আমরা বলতে পারি ই কাইনেটিক ওয়ান মানে কাইনেটিক 1, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রথম বস্তুটা কি বলতো কাইনেটিক এনার্জি কত বা গতিশক্তি কত, হাফ m1 u1 স্কোয়ার, পরে দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয়টা হচ্ছে হাফ m2 u2 স্কোয়ার, এটা না, চলো করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাফ m1 কত দেখতে পাচ্ছি, m1 দেখতে পাচ্ছি 500 কেজি, ভেলোসিটি কত u1 কত 30 না, তাহলে 30 স্কোয়ার প্লাস হাফ m2 কত, m2 দেখতে পাচ্ছি 200, u2 কত, u2 হচ্ছে আমাদের 0, তাহলে 0 স্কোয়ার,
শেষ। আমরা এখান থেকে আমরা ই কাইনেটিক এনার্জি বের করে ফেলতে পারবো, তাই না? ই কাইনেটিক এনার্জি 1 মানে 1 নাম্বার, মানে সংঘর্ষের আগে কি হয়েছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু 500 ইন্টু হচ্ছে 30 স্কোয়ার, হাফ ইন্টু 500 ইন্টু 30 স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি কত হবে 225 ইন্টু 10 টু দি পাওয়ার 3। কাইন্ড অফ আমরা এখানে এটাকে লিখতে পারি কত, লিখতে পারি এত কিলো জুল। শেষ। এরপরে আমরা দেখবো যে কাইনেটিক এনার্জি হচ্ছে আমরা 2 দেখবো। কাইনেটিক এনার্জি কি দেখবো? 2 দেখবো। কাইনেটিক এনার্জি 2 মানে কি, যখন সংঘর্ষ হয়ে গেছে এর পরবর্তীতে কি হয়েছে তখন গতিশক্তি কত, কিংবা বলা যায় যে যখন দুইটা বস্তু মিলিত হয়ে গেছে তখন তার গতিশক্তি কত, দুইটার গতিশক্তি কত, ঠিক আছে? সো আমরা দেখবো যে দুইটা বস্তু একটাই হয়ে গেছে, তখন আমরা চিন্তা করবো হাফ বস্তুটার ভর কত, ভর হবে আমাদের m1 প্লাস m2, দুইটা বস্তু যেহেতু একসাথে মিলে গেছে তাদের ভরটা একসাথে যোগ করে দিলাম, ভর একসাথে যুক্ত হয়ে গেল। এখন ভেলোসিটি কত, এটা আমরা এর আগের ম্যাথ থেকে দেখছিলাম, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাফ এম, এম কত, এম দেখতে পাচ্ছি আমাদের 500, m1 500, m2 কত 200, ভি স্কোয়ার কত, ভি কত, ভেলোসিটি আমরা কত দেখতে পাচ্ছি, মিলিত ভেলোসিটি কত দেখতে পাচ্ছি, মিলিত ভেলোসিটি দেখতে পাচ্ছি 21.43, তাহলে 21.43 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি করে ফেলতে পারবে, আনসারটা বের করে ফেলতে পারবো। তাহলে হাফ ইন্টু কত দেখতে পাচ্ছি 700 ইন্টু হচ্ছে আমাদের 21.43, 21.43 স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি কত, হ্যাঁ সামথিং। তাহলে আমরা এটাকে কি করবো জানো, এটাকে আমরা যেটা করব দেখতে পাবো যে 160.74 কিলো জুল। এটা হচ্ছে আমাদের ই কাইনেটিক 2, ঠিক আছে? 160.74 কিলো জুল। তার মানে আমরা দেখতে পাচ্ছি কত, প্রথমে ছিল কত, প্রথমে ছিল হচ্ছে আমাদের এই যে 225 আর পরে হয়ে গেছে 160। তার মানে কি হয়েছে, গতিশক্তি কমছে না বাড়ছে? অবশ্যই কমছে, অবশ্যই কি কমে। নর্মালি আমরা এটাই দেখি যে আমরা নর্মালি আমাদের রিয়েল লাইফে যেটা হয় আর কি, যে সংঘর্ষ হওয়ার পর আমরা দেখি যে গতিশক্তি কমে যায়। কেন বলতো, সংঘর্ষ হওয়ার পর দুইটা মিলিত হয়ে যায়, মিলিত হওয়ার ফলে দেখা যাচ্ছে ওখানে তাপ উৎপন্ন হচ্ছে, সংঘর্ষের কারণে তাপ উৎপন্ন হয়, আবার শব্দ উৎপন্ন হয়, এই জন্য আমরা দেখতে পাই যে গতিশক্তিটা আসলে কি হয়, কমে যায়। এই হচ্ছে কথা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ই কাইনেটিক 1 ইজ নট ইজ ইকুয়াল টু আমাদের ই কাইনেটিক 2, যেহেতু সমান না তাহলে আমরা এটা কি বলবো, স্থিতিস্থাপক বলবো না, এটাকে আমরা কি বলবো, অস্থিতিস্থাপক। এটাকে আমরা কি বলবো, অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? এরপরে আমরা এই ম্যাথটা করবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটা কোশ্চেন, বলছে যে রহিম এত কেজি ভরে একটি বস্তুকে সুতায় বেঁধে 2 অবস্থান থেকে আনুভূমিক প্রতি মিনিটে এতবার ঘুরাচ্ছে। কাইন্ড অফ হচ্ছে আমাদের আগের ম্যাথটার মতোই, আগে কোথায় জানি করলাম না যে ঘুরানোর ম্যাথটা। সো হচ্ছে অবস্থান ভেক্টর দেওয়া আছে দুইটার অবস্থান ভেক্টর R1 দেওয়া আছে আর R2 দেওয়া আছে, মানে দুইটা অবস্থান থেকে ঘুরাইছে। আচ্ছা, বলছে উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বলের পরিমাণ দেওয়া আছে, আমাদের ফোর্স দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের ফোর্স দেওয়া আছে, যে এই পরিমাণ সে কি করছে, বল প্রয়োগ করছে, এত নিউটন বল প্রয়োগ করছে, যেটা আমাদের ভেক্টরে দেওয়া আছে। আচ্ছা, সো বলছে প্রথম যে কোশ্চেনটা বলছে সেটার সাথে চক্রগতির ব্যাসার্ধ কত, চক্রগতির ব্যাসার্ধ কি। সো এটা যদি আমরা একটু বুঝতে চাই যে সাপোজ চক্রগতির ব্যাসার্ধ মানে কি বোঝায়, চক্রগতির ব্যাসার্ধ মানে এইটা, যে সাপোজ কোনো একটা বস্তু হচ্ছে আমাদের এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, কি করতেছে, এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে? সো বস্তু কোনটা, বস্তুটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? এই বস্তুটা কি করতেছে, এই অক্ষ কেন্দ্র করে ঘুরতেছে। এখন এটা এটার আমরা জড়তার ভ্রামক বের করতে পারবো না? অবশ্যই পারবো। সেটা কি করব, আমরা সবগুলা এটার প্রত্যেকটা বস্তুকণা নিব, সাপোজ m1 নিব, এরপরে ডিস্টেন্স নিব, ডিস্টেন্স নিয়ে স্কোয়ার করে দিব, ঠিক না? সেম কেস এটা করব, এরকম করতে করতে ডট ডট করতে করতে কিছু একটা জড়তার ভ্রামক পাবো, যেটা হবে আমাদের এই পুরা বস্তুটা জড়তার ভ্রামক, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এমন কাজ করতে পারি যে এই পুরা জিনিসটার ভরটাকে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে কল্পনা করতে পারি বা কেন্দ্রীভূত করতে পারি, তাহলে সাপোজ সেটা হয়ে গেল আমাদের সাপোজ এইটা, ঠিক আছে? এইখানে আমাদের পুরা ভরটা আছে, সেটা আমাদের m ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি m1 প্লাস m2 প্লাস ডট 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 সামথিং, ঠিক আছে? এই পুরা বস্তুটা ভরটাকে এক জায়গায় কনসিডার করলাম। ওই কনসিডার করার কারণে আমি যেখানে রাখলে তখন এই বস্তুটার জড়তার ভ্রামক কত হবে বলতো, আই প্রাইম ইজ ইকুয়াল টু হবে আমাদের কত হবে, বড় হাতের m k স্কোয়ার
সাপোজ আমি মধ্যবর্তী ডিস্টেন্সটাকে কে স্কোয়ার ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে আমি এই বস্তুটাকে যদি কেন্দ্র করে রাখি তাহলে ওটা জড়তা ভ্রামক সাপোজ এই জায়গায় রাখলাম, তাহলে এটা হবে আমাদের এম কে স্কোয়ার। এখন আমাদেরকে এটাই বলছে আমি এমন এক জায়গায় রাখবো যেখানে আমাদের আই প্রাইম আর আই সমান হবে, মানে পুরা বস্তুটা জড়তা ভ্রামক যেটা ছিল, এখন ওই পুরা বস্তুটার ভরটাকে যদি একটা বিন্দুতে কনসিডার করি তাহলে ওইটার জড়তা ভ্রামক যদি সেম হয় তাহলে যেখানে কনসিডার করছি ওইখান থেকে যে ডিস্টেন্সটা সেটাকে বলবো আমরা কে, আর এই কেটাকে বলবো আমরা চক্রগতির ব্যাসার্ধ। ওই কেটাকে আমরা কি বলবো, চক্রগতির ব্যাসার্ধ। এই হচ্ছে কথা। এটাও একটু বাংলা টাংলা একটু নিজেরা একটু পড়ে নিয়ে মুখস্থ করে নিও আর কি। এরপরে আমাদেরকে বলছে যে রাস্তার বাঁকের ভিতর প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু করা হয় কেন, সেম কেস আমরা এটা আগে আলোচনা করছিলাম, যাতে একটা কি পায় এমভি স্কোয়ার বাই আর, মানে হচ্ছে আমাদের কি কেন্দ্রমুখী বল পায়, যার কারণে সে কি করতে পারে এরকম বাঁক নিতে পারে। এই হচ্ছে কথা, এগুলো একটু বানায় লিখে দিও আর কি। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা বলছে যে দেখো আমাদেরকে ঘ নাম্বার যেটা আমাদেরকে বলছে যে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত। প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত, প্রথম ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে আমরা কৌণিক ভরবেগের জিনিসটাকে আমরা লিখার চেষ্টা করি। দেখো তার মানে আমরা দেখতে পাবো যে কি কি আমাদের লাগবে। তাহলে কৌণিক ভরবেগ তাহলে এটাকে আমরা যদি লিখি, এটাকে আমরা এল দ্বারা লিখি। এল ইজ ইকুয়াল টু আমরা দেখবো কৌণিক ভর, এটা হচ্ছে আমরা জড়তা ভ্রামক, কৌণিক বেগ হচ্ছে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, তাই না। এই তো তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি এম আর স্কোয়ার, তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু বলছে তাহলে আর1, বস্তু ভর তো আসলে চেঞ্জ হয় না, তাহলে এমটা এমই রাখলাম, এম আর1 স্কোয়ার ইন্টু ওমেগাটাকে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের কি লাগছে বলো তো, আমাদেরকে বলে দেওয়া আছে যে এত গ্রাম ভরের, তাহলে এমটা দেওয়া আছে, তাহলে আমরা দেখি এম দেওয়া আছে, কি দেওয়া আছে এম দেওয়া আছে, তারপর আর1 দেওয়া আছে, দেখো এই যে আর1টা দেওয়া আছে, ওই যে ওই পাশেও আছে আর কি, এর নিচেও আছে আর কি। এরপর আমাদেরকে যেটা বলছে যে প্রতি মিনিটে এতবার ঘুরছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে বলতো, আমাদের প্রতি মিনিটে আমাদের টাইম দেওয়া আছে কত, প্রতি মিনিটে মানে হচ্ছে 60 সেকেন্ডে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, আর কতবার ঘুরতেছে এন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত 60 বার, কয়বার ঘুরতেছে 60 বার ঘুরতেছে। তাহলে আমরা সূত্র কি করব, ওমেগা সূত্র কি বসাই দেব, টুয়াইস পাই ইন্টু কত বসাবো বলো তো, টুয়াইস পাই ইন্টু এন বাই টি, টুয়াইস পাই ইন্টু এন বাই টি, এটা বসাই দেবো। জাস্ট এখন আমাদের কি করবো, আমরা ক্যালকুলেশনটা করবো, ঠিক আছে। সো আমার কাছে ক্যালকুলেটরটা আছে, সমস্যা নাই। তাহলে আলটিমেটলি আমি এম এর মান দেখতে পাচ্ছি 200 গ্রাম, তাহলে এটাকে কিসে কনভার্ট করবো, কেজিতে কনভার্ট করবো। এই যে আর1 স্কোয়ার, এইবার বলো আর1 স্কোয়ার কত হবে, তাহলে আর1 আমাদেরকে ভেক্টরে দেওয়া আছে, তাহলে আমরা খুব ইজিলি আমরা কি বের করে ফেলতে পারবো, আর1টা বের করে ফেলতে পারবো। আর1 ইজ ইকুয়াল টু হবে, মান কিভাবে বের করে, ভেক্টরের মান তোমরা বের করতে পারি না, সহগগুলো যেটা আছে একক ভেক্টরের যে সহগগুলো আছে ওটা স্কোয়ার করে যোগ করে দিব, আর উপরে একটা রুট থাকবে, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে 3 স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি 2, এখানে আমাদের 2 স্কোয়ার, এখানে আছে আমাদের আছে -1, মাইনাস কে মানে কত -1, তাহলে -1 স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমরা করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের আর1 স্কোয়ার যেহেতু লাগতেছে তাহলে আমাদের রুটটা উঠে গেল, তাহলে রুট উঠে গেলে আমরা দেখি কত পাচ্ছি, দেখি আলটিমেটলি আমরা ক্যালকুলেটরটা নিয়ে ফেলি, ক্যালকুলেটরটা যদি নিয়ে ফেলি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 14, তাহলে এখানে হবে আমাদের কত, রুট চলে গেছে, তাহলে 14 ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু 3.1416 ইন্টু উপরে আছে আমাদের এন মানে হচ্ছে আমাদের 60 বার, আর টাইম হচ্ছে আমাদের 60 সেকেন্ড, তাহলে আলটিমেটলি আমাদের এখানে আনসারটা পেয়ে যাওয়ার কথা। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ভর হচ্ছে আমাদের 200 ইন্টু 10⁻³ আর হচ্ছে আমাদের আর এর মান দেখতে পাচ্ছি, আর1 এর মান দেখতে √14, তাহলে স্কোয়ার করলে 14, তারপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 2 ইন্টু 3.1416, এটা পেয়ে গেছি, এন হচ্ছে আমাদের 60, হ্যাঁ, আর হচ্ছে ভাগ দিলাম হচ্ছে 60 সেকেন্ড ধারা, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 17.59 একক কি হবে, একক হচ্ছে আমরা যেটা দেখছিলাম কি বলতো, একক কি দেখছিলাম বলতো, ভরবেগের কৌণিক ভরবেগের একক কি দেখছিলাম, কৌণিক ভরবেগের একক দেখছিলাম আমরা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে, এইটা ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের সেই আনসারটা, সেই কি কাঙ্ক্ষিত আনসার, এই তো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা বলছে 4 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের দুইটি অবস্থানে, আমাদের দুইটা অবস্থান দেওয়া আছে, আর1 আর R2 দেওয়া আছে। তাহলে আর1টা কি, মানে কাইন্ড অফ আরটা কি, সেটা হচ্ছে আমাদের যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না ওই অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব, ঠিক আছে। একটা দেওয়া আছে আমাদের আর1 বরাবর ঘুরতেছে, আরেকটা হচ্ছে আমাদের দেওয়া আছে R2 বরাবর ঘুরতেছে, ঠিক আছে। তো আমাদেরকে বলছে উভয় ক্ষেত্রে প্রকৃত বলের মান সেম দেওয়া আছে, তাহলে আমাদেরকে বলছে দুইটি অবস্থানে টর্ক সমান কিনা, টর্ক টাউ সমান কিনা, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ। তাহলে আমি একটা করে দেই, তুমি বাকিটা করে নিও আর কি, ঠিক আছে। একটা আমরা করব, বাকিটা তুমি নিজেই করতে পারবা, ঠিক আছে। দেখো আমরা যদি একটা করে দিই, সাপোজ আমি চিন্তা করলাম যে আমি 1 নাম্বারটার কথা চিন্তা করলাম, কি চিন্তা করলাম, হ্যাঁ আর1 এর কথা চিন্তা করলাম, আর1 অবস্থানের ক্ষেত্রে যদি আমি টাউ বের করতে চাই তাহলে টাউ1 ইজ ইকুয়াল টু কত হবে জানো, এটাকে আমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম, টাউ1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের আর ভেক্টর, যে ব্যাসার্ধ ভেক্টর ছিল, ক্রস হচ্ছে আমাদের এফ, ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। আমি যে ব্যাসার্ধ ভেক্টর আর আছে ওইটার সাথে ক্রস গুণন করবো কার, আমাদের ফোর্সের, তাহলে আলটিমেটলি আমরা টাউ পেয়ে যাব বা টর্ক পেয়ে যাব। তাহলে টর্কের মানটাকে আমরা পরে বের করতে পারবো, ভেক্টরে প্রকাশ হবে তো এবার মানটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তারপর এখানে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কি করতে হবে, ভেক্টর গুণফল করতে হবে, তাই তো। তাহলে আমরা আর1 এর কথা যদি চিন্তা করি, এটা হবে আমাদের আর1 এর কথা যদি চিন্তা করি তাহলে আমাদের হবে আমাদের আই ক্যাপ ফার্স্টে লিখলাম, জে ক্যাপ, তারপরে কে ক্যাপ, তাই তো। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের 3, এখানে আছে আমাদের 2, এখানে আছে আমাদের -1। এরপরে এফ এর কথা যদি চিন্তা করি তাহলে আমাদের আছে আমাদের 5 4 5 4 আর হচ্ছে -3, ঠিক আছে। তাহলে 5 আছে, 4 আছে, -3 আছে, তারপর আর এখানে ছিল আমাদের 3 2 -1। ওকে, ঠিক আছে, আলটিমেটলি ডান। তাহলে আলটিমেটলি আমরা কি করি বলতো, আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরে নেই, এটাকে আমরা পজিটিভ নেগেটিভ পজিটিভ এটা ধরে নিই, তাই না, পজিটিভ নেগেটিভ পজিটিভ এবার ধরে নিই। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি একটা নির্ণায়কের জিনিসপাতি আমরা সবাই আসলে আমরা ম্যাথে দেখে ফেলছি, তাও আমরা দেখার চেষ্টা করি যে কি কি হয় আর কি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আই ক্যাপ যদি নেই, তাহলে আলটিমেটলি আমাদের এ কলাম আর এ রো বাদ, তাহলে আমরা ক্রস গুণফল করবো, তাহলে হচ্ছে 3 দুগুণা -3 দুগুণা 6 6, ঠিক আছে। এরপরে একটা মাইনাস দিলাম, তারপর 4 একে 4, এখন মাইনাস যেহেতু আছে তাহলে -4, আর এখানে আগে থেকে একটা মাইনাস দিয়ে রাখছি তাহলে +4, ঠিক আছে। এরপরে মাইনাস জে ক্যাপ, এই যে মাইনাস জে ক্যাপ, এরপরে কি করব, এই কলাম বাদ দিব, এই রো বাদ দিব, তাহলে কোনাকুনি গুণ, এখানে 3 আর -3 তার মানে কত, 3 3 9, এই তো আগে থেকে একটা মাইনাস দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপরে 5 আর -1 তাহলে -5, তাহলে আলটিমেটলি আমাদের +5, ঠিক আছে। আচ্ছা, এরপরে কে, এখানে প্লাস কে দেওয়া আছে, তাহলে প্লাস কে ক্যাপ, কলাম রো বাদ, তাহলে আমরা কোনাকুনি গুণ করি, 3 4 12 মাইনাস 5 দুগুণা 10 10, এই তো। তাহলে এই হচ্ছে আমাদের জিনিসপাতি। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো তো, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে -2 আই ক্যাপ, এখানে দেখতে পাচ্ছি কত, এখানে দেখতে পাচ্ছি -9 + 5, তাহলে -9 + 5, তাহলে -4, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে হচ্ছে আমাদের +4j, ঠিক আছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 2k ক্যাপ, এই তো। তাহলে এখানে আমি টাউ1 এর মান আমরা টাউ1 পেয়ে গেছি, আমরা কি পেয়ে গেছি, টাউ1 পেয়ে গেছি, ঠিক আছে। টাউ1 এর মান বের করতে পারবো, খুব ইজিলি মান বের করতে পারবো, সেটা কি হবে বলতো, টাউ1 = হবে √, সহগগুলা স্কোয়ার করবো, তাই তো। তাহলে এখানে সহগ দেখতে পাচ্ছি -2, তারপর এখানে সহগ দেখতে পাচ্ছি 4, তাহলে 4 স্কোয়ার, এখানে সহগ দেখতে পাচ্ছি 2, তাহলে 2 স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা ক্যালকুলেটারে করে ফেলবো, 2 স্কোয়ার + 4 স্কোয়ার + 2 স্কোয়ার, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 2√6। একক কি হবে, দেখো, এটার একক কি বলতো, এটার একক হচ্ছে আমাদের মিটার, তাই না, আর এটার একক কি, নিউটন, তাহলে আমাদের একক হবে কি, নিউটন মিটার, ঠিক আছে। এটার একক হচ্ছে আমাদের নিউটন, এটার একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার। এই হচ্ছে আমরা টাউ1 পেয়ে গেছি। খুব সিম্পলি আমি সেম কাজটা আমরা করব কিসের জন্য, সেম কাজটা করব আমরা R2 এর জন্য। R2 এর জন্য আমরা কি করব, সেম কাজ আমরা টাউ2 = হবে আমাদের R2 ক্রস হচ্ছে আমাদের F, ঠিক আছে। সেম কাজ করলে আলটিমেটলি আমরা টাউ2 পেয়ে যাব, টাউ2 এর আমরা মান বের করব, মান বের করা দেখবো আমরা টাউ1 এর সমান হয় কিনা। সো আলটিমেটলি আমি যতটুকু জানি যে সমান হওয়ার কথা না, ঠিক আছে। সো একটু মিলাই নিও, ঠিক আছে, হবে না, একটু মিলাই নিও, হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আমাদের একদম লাস্ট কোশ্চেনে চলে আসছি। লাস্ট কোশ্চেন আমাদের সেই ঢাকা বোর্ড 2023 সালের একটা কোশ্চেন। সো এখানে আমাদেরকে যেটা বলে দিয়েছে যে ডাইভারজেন্স কাকে বলে। সো ডাইভারজেন্স হচ্ছে আমাদের নাবলার সাথে কোনো একটা ভেক্টরকে যদি আমি ডট গুণফল করি তাহলে আমি যেটা পাই সেটাকে আমরা বলি ডাইভারজেন্স অফ সাম ভেক্টর। তাহলে ওটাকে আমরা কি পাই, আমরা স্কেলার পাই, ঠিক আছে। সো সিম্পলি যদি তুমি এটা লিখো যে আমি কোনো একটা ভেক্টরের সাথে নাবলা বা আমাদের যে ভেক্টর অপারেটর আছে ওইটার যদি আমরা কি করি, আমরা যদি ডট গুণফল করি আমরা তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমরা পাই ডাইভারজেন্স, ঠিক আছে। আচ্ছা, এই তো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই কেউ কিছু আছে কি নাই। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো যে একটা স্প্রিংকে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তিত হয়, অবশ্যই পরিবর্তিত হয়। কে যেটা আছে, কে কি প্রকাশ করে বলতো, কে প্রকাশ করে কোন একটা স্প্রিং যেটা আছে ওটা দৃঢ়তা, ওটা কত শক্ত, ওটা কি কত শক্ত। আমরা যেটা জানতাম যে আমাদের F = কি জানতাম, kx, F = কি জানতাম, kx। তাহলে এখান থেকে খুব ইজিলি বের করতে পারবো না যে k = আমরা দেখতে পাবো F/x, তার মানে x এর মান যদি আমি 1 ধরে নিই, তার মানে 1 মিটার যদি আমি সরণ ঘটাই তাহলে কতটুকু ফোর্স দেওয়া লাগতেছে সেটা কে বুঝাচ্ছে। তাহলে আমি যদি 1 মিটার সরাইতে যদি বেশি ফোর্স দেওয়া লাগে সেটা কি, কে এর মান বেশি,
এখন দেখো কোনো একটা স্প্রিংকে যদি একদম ছোট থাকে তাহলে ওটাকে সরাইতে 1 মিটার একটু সরাইতে আমাদের কত ফোর্স দেওয়া লাগবে, মানে বেশি দেওয়া লাগবে না? তাহলে ছোট যদি হয়, লেন্থ যদি ছোট হয়, তার মানে কে এর মান অনেক বড় হয়। আর আমি যদি একটা কাজ করি যে আমি লেন্থ যদি অনেক বড় নেই, অনেক বড় একটা স্প্রিংকে নিই, দেখবে এটাকে সরাইতে খুব বেশি একটা ফোর্স দেওয়া লাগে না, ঠিক আছে? আচ্ছা, এই তো তাহলে আলটিমেটলি আমরা দেখবো যে আমাদের যে কে যেটা আছে ওই ধ্রুবকটা আমাদের কার কার উপর ডিপেন্ড করে, আমাদের স্থিতিস্থাপকতা ডিপেন্ড করে, ওই যে পদার্থ যেটা আছে স্প্রিং এর যে পদার্থটা আছে ওইটার উপর ডিপেন্ড করতেছে, তারপর ওটা জ্যামিতিক ঘটনার উপর ডিপেন্ড করতেছে, তার মানে আমাদের পরিবর্তন হবে আর কি। একটু লিখে দিলে আনসারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা বলছে যে আমরা কোশ্চেনটা পড়ি। এবার 40 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে নত, তার মানে আমরা একটু একটা এঁকে ফেলি, আমরা কি করে ফেলি, এঁকে ফেলি যে এইটা হচ্ছে সেই আমাদের সাপোজ 10 ডিগ্রি কোণে নত একটা কি বলতো কিছু একটা রোড আর কি, ঠিক আছে? সো বলছে যে 10 ডিগ্রি কোণে নত 10 ডিগ্রি কোণে নত তল বরাবর উপরের দিকে উঠতেছে। কোন বরাবর? উপরের দিকে উঠতেছে। খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে সমবেগে উঠতেছে। সমবেগে উঠা মানে কি, এটার উপর যত ধরনের ফোর্স আছে ফোর্সগুলো আসলে আমরা কাটাকাটি চলে যায়, কাইন্ড অফ হচ্ছে এটার উপর কোনো ধরনের নেট বল নাই। নেট বল আছে কি, নেট বা লব্ধি বল আছে কি, নাই। লব্ধি বল যদি থাকতো তাহলে ত্বরণ থাকতো, যেহেতু সমবেগ বলছে তাহলে ত্বরণ জিরো। ত্বরণ জিরো মানে কি, এটার উপর যতগুলো ফোর্স আছে সবগুলো লব্ধি জিরো, এই হচ্ছে কথা। আচ্ছা, এটা বলছে, তাহলে আমাদেরকে বলছে যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে এই যে সারফেস যেটা আছে এই বরাবর যে যাচ্ছে, এই সারফেস বরাবর তার একটা কি আছে, সারফেস বরাবর একটা কি আছে, তার ঘর্ষণও আছে। তাহলে আমাদের জি এর মানও দেওয়া আছে। তাহলে বলছে যে গাড়ির উপর ক্রিয়াশীল বলের বিরুদ্ধ বলের মান কত। তাহলে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত। বিরুদ্ধ বল মানে কি, আমি চিন্তা করো এই গাড়ি যেটা আছে এটা ধরো সাপোজ একটা গাড়ি, ঠিক আছে? এটা আমাদেরকে কোন দিকে চলতেছে বলতেছে যে উপরের দিকে যাইতেছে। উপরের দিকে কি করতেছে, যাইতেছে। তাহলে এই বরাবর যদি তার বেগ হয়, আমাদের এটা বলছে না যে সমবেগে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে উঠে, যে উপরে উঠে, উপরে যদি উঠে তাহলে আমাদের বলতো আমাদের ঘর্ষণ কোন বরাবর কাজ করবে, ঘর্ষণ অলওয়েজ গতির বিপরীতে কাজ করে। তাহলে ঘর্ষণ যদি গতির বিপরীতে কাজ করে তাহলে ঘর্ষণ কাজ করবে এই বরাবর ভাই, কোন বরাবর, এই বরাবর, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ফ্রিকশনটা, এইটা আমাদের কি বলতো, এইটা সেই আমাদের ফ্রিকশনটা। তাহলে ফ্রিকশন ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম মনে আছে, ফ্রিকশন ইজ ইকুয়াল টু আমরা জানি আমাদের মিউ ইনটু আর। ফ্রিকশন ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ সেই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক ইনটু হচ্ছে আমাদের কি বলতো, এটা কি আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল। এটাকে আমরা কি বলি, অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? অবিলম্বিক প্রতিক্রিয়া বল আমরা বের করি না, ওটা আমরা বের করবো, প্যারা নেই। আরেকটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে তার এমজি, ওজন কাজ করতেছে। চলো আমরা এই ওজনটাকে আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? ওজনটা দেখি আমরা, ওজন সাপোজ এই বরাবর তার কি কাজ করতেছে, এমজি কাজ করতেছে। কি বরাবর কাজ করতেছে, এমজি কাজ করতেছে। এই যে এমজি কাজ করতেছে এই বরাবর, ঠিক আছে? তারপর এই এমজিটাকে আমরা ভাঙতে পারি, মনে আছে কি ভাঙি, খুব ইজি জিনিস, এটা সবাই আমরা পারি। সেটা হচ্ছে আমাদের এই বরাবর একটা ভাঙা যায় সারফেসের লম্ব বরাবর, আর একটা হচ্ছে আমাদের সারফেসের সমান্তরাল বরাবর, এইটা এভাবে ভাঙা যায়, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমাদের এমজি সাইন থেটা। কেন বলতো, কারণ এই কোণটা যদি 10 ডিগ্রি থেটা হয়, বা এটা যদি আমাদের হয় থেটা, তাহলে থেটা ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা হবে থেটা। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের এমজি কস থেটা, এটা হবে আমাদের এমজি কস থেটা, আর এটা হবে আমাদের এমজি সাইন থেটা, ঠিক আছে? এই হচ্ছে কথা। আবার এই যে আমি একটা কি দেখতে পাচ্ছি, আমি সারফেসের উপর একটা বল প্রয়োগ করতেছি, এই কারণে সারফেস কি করে, এই বরাবর একটা অবিলম্বিক প্রতিক্রিয়া বল দেয়। কি দেয়, অবিলম্বিক প্রতিক্রিয়া বল দেয়, এই হচ্ছে কথা, ঠিক আছে? আলটিমেটলি আমরা এখান থেকে কি পাই, অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর যেটা আছে, আরটা হচ্ছে আমাদের এই আরটা আমাদের এমজি কস থেটার সমান। কারণ কি, এই বরাবর আসলে দেখতে পাই যে বস্তু উপরের দিকে উঠে যায় না, ভিতরের দিকে ঢুকে যায় না, তাহলে এটা দুইটা বল সমান এবং বিপরীত দিকে কাজ করতেছে। আলটিমেটলি আমরা দেখতে পারি যে আর ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাই কি বলতো, এমজি কস থেটা। আর ইজ ইকুয়াল টু কি দেখতে পাই, আর ইজ ইকুয়াল টু দেখতে পাবো এমজি কস থেটা, হইলো, ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু এমজি কস থেটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমজি সাইন থিটা কোন বরাবর কাজ করতেছে, অবশ্যই এই দিক বরাবর কাজ করতেছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই গাড়িটাকে উপরের দিকে উঠাচ্ছে কোনো একটা ফোর্স উপরের দিকে উঠাচ্ছে, তাহলে এই উপরের দিকে উঠার জন্য বিরুদ্ধ বল কাকে বাধা দিচ্ছে কে বলতো, একটা দিচ্ছে আমাদের তার ওজনের কারণে এমজি সাইন থিটা, আর একটা দিচ্ছে আমাদের এই যে ফ্রিকশন, এই যে একটা ফ্রিকশন, শেষ। তাহলে এই দুটো যোগ করলে আলটিমেটলি আমরা বিরুদ্ধ বল পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা চলো, সো আমরা যদি চিন্তা করি যে বিরুদ্ধ বল চিন্তা করলে আমরা এফ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাই, একটা হচ্ছে আমাদের সেই এমজি সাইন থিটা, একটা হচ্ছে আমাদের সেই এমজি সাইন থিটা, আর একটা হচ্ছে আমাদের কি বলতো ফ্রিকশনটাকে আমরা লিখতে পারি কি, মিউ ইনটু আর, লিখে ফেলি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এমজি সাইন থিটা
ইন্টু আমাদের মিউ ইন্টু আর কে আমরা কি লিখতে পারতেছি এমজি কস থিটা, তাই না? তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি এমজি কস থিটা। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা এমজি কমন নিয়ে ফেলতে পারি। এখানে থাকবে আমাদের সাইন থিটা প্লাস এখানে হচ্ছে আমাদের মিউ কস থিটা, ঠিক আছে? তাহলে এমজি, এম এর মান কত? এম এর মান দেখতে পাচ্ছি 400 কেজি, জি এর মান কত দেওয়া আছে 9.8, এরপরে সাইন থিটা, থিটার মান কত দেখতে পাচ্ছি সাইন 10 ডিগ্রি, তাই না? হ্যাঁ, প্লাস মিউ, মিউ এর মান কত দেখতে পাচ্ছি? মিউ এর মান দেখতে পাচ্ছি 0.3 কস 10 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জিনিসপাতি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 400 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমাদের সাইন 10 ডিগ্রি প্লাস 0.3 ইন্টু কস 10 ডিগ্রি, ঠিক আছে? এই তো, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমি 1838.834 নিউটন, সেই তো এত আনসার। এখন তুমি আমাকে বলতে পারবা যে আমাদের যে বিরুদ্ধ বল বা হচ্ছে এই বরাবর যদি চিন্তা করি, এই বরাবর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা, আরেকটা হচ্ছে আমাদের এই যে ফ্রিকশনটা, তাহলে এইটার বার হচ্ছে আমাদের এত, ঠিক আছে? বুঝলাম। এখন আমাদের একটা ফোর্স আছে যেটা তাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে ওই ফোর্সের মান কত? ওই ফোর্সের মানও ভাই এটাই হবে। এই দিক বরাবর যদি চিন্তা করি, দুইটা ফোর্স কাজ করতেছে এমজি সাইন থিটা আর এফ, দুইটা মিলে একটা ফোর্স কল্পনা করতে পারি, দুইটা যোগফল আর কি, এটা যোগফল হচ্ছে আমাদের এই এফটা। আর এই দিক বরাবর কত ফোর্স কাজ করবে? সেম এফ এর সমানই বা এই দুইটা যোগফলের সমানই। কেন বলতো? কারণ আমাকে বলে দিয়েছে সমবেগে কাজ করতেছে। আলটিমেটলি এটার উপর কোনো ধরনের কি নাই? ফোর্স নাই। কোনো ধরনের কি নাই? ফোর্স নাই। এই দিক বরাবর কাজ করতেছে আমাদের এমজি সাইন থিটা, আবার এই দিক বরাবর কাজ করতেছে কি বলতো? আমাদের ফ্রিকশন। তাহলে এই দিক বরাবর কত কাজ করবে? এই দুইটার যোগফল, তাহলে এফ প্লাস এমজি সাইন থিটা কাজ করবে। এই কারণে দেখা যাচ্ছে এটা আলটিমেটলি এটার উপর কোনো ধরনের আলটিমেটলি কোনো ফোর্স নাই। ফোর্স যেহেতু নাই, আলটিমেটলি আমরা বলতে পারি কি বলতো? সেটা সমবেগে যাচ্ছে। আলটিমেটলি কি বলতে পারি? সেটা সমবেগে যাচ্ছে। এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। তাহলে এইখানে আমাদের একটা কোশ্চেন বলে দেওয়া আছে যে আমাদের গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে আমাদের সমত্বরণে যাবে, ঠিক আছে? এই ব্যাপারটা বুঝো। তো সাপোজ আমরা যেটা বলতেছি যে আমাদের উপরের দিকে যে ফোর্সটা আছে সেটা নিচের দুইটা ফোর্সের সমান। আলটিমেটলি আমরা কি বলতেছি? আমাদের এই দিক বরাবর যে ফোর্সটা আছে এইটা কি বলতো? এই দুইটা নিচের দিকে যে ফোর্স আছে এই দুইটা ফোর্সের যোগফলের সমান। এই কারণে আমাদের কি যাচ্ছে? সমবেগে যাচ্ছে। আমি যদি একটু ফোর্স বাড়াই দেই, একটু যদি ফোর্স বাড়াই দেয়, আলটিমেটলি আমাদের কি থাকবে বলতো? আলটিমেটলি কি থাকবে? এই দিক বরাবর একটা ফোর্স থাকবে, এই দুইটা মাইনাস করার পরেও এই দুইটার থেকে বড় হবে না। আলটিমেটলি আমরা যেটা বলতে পারি, আমরা যদি এই দিক বরাবর একটা বড় ফোর্স দেই, বড় ফোর্স মানে কি? এটাকে বললাম আমরা এফ, যেটা বড় দিব কার থেকে? এমজি সাইন থিটা, তাকে নিচের দিকে যেটা নিচ্ছে এমজি সাইন থিটা প্লাস আমাদের ফ্রিকশন, এই দুইটা বলের যোগফলের থেকে যদি বেশি ফোর্স দিয়ে দেই, বেশি ফোর্স যদি দিয়ে দিই, আলটিমেটলি আমাদের কি থাকবে? একটা নির্দিষ্ট একটা লব্ধি থাকবে। লব্ধি থাকা মানে কি? একটা ত্বরণ থাকবে। ত্বরণ থাকা মানে কি? উপরের দিকে একটা কি থাকবে? সমবেগে যাবে না। কি যাবে না? সমবেগে যাবে না, এটা ত্বরণে যাবে। তো এটাই আমাদেরকে বলছে যে বরং ত্বরণ প্রাপ্ত হবে, সমবেগে যাবে না। তাহলে আলটিমেটলি আমরা এখন নর্মালি আগে বের করার চেষ্টা করি যে এফ ইজুগুলো যদি এমজি সাইন থিটা হয়, এফ ইজুগুলো যদি এমজি সাইন থিটা প্লাস এফ হয়, তাহলে আলটিমেটলি আমাদের কতটুকু আমাদের ক্ষমতা লাগতেছে, ইঞ্জিনে কতটুকু ক্ষমতা লাগতেছে। এরপরে বলতে পারবো যে এর চেয়ে বেশি ক্ষমতা নিলেই আমরা টিউবটা আমরা উপরের দিকে যাচ্ছি, ঠিক না? তাহলে এতটুকু আমরা ধরে নিই এটা। তাহলে এটা ইজুগুলটা আমরা কত দেখতে পাচ্ছি? এফ ইজুগুলটা আমরা দেখতে পাচ্ছি কত? 1838 দশমিক, এখানেই তো আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি 1838.835 নিউটন, ঠিক আছে? তো এখন আমরা যদি কখনো বের করতে চাই যে আসলে আমাদের এই ইঞ্জিনের ক্ষমতাটা কতটুকু, মানে সমবেগে যাইতে কতটুকু ক্ষমতা লাগতেছে, সেটা বলতো কি? আমরা জানতাম যে পি ইজুকুলটা আমরা যেটা জানতাম সেটা হচ্ছে আমাদের এফ ইন্টু এস বাই টি, ঠিক না? উপরে হচ্ছে আমাদের কাজ মানে হচ্ছে এফ ইন্টু এস, আর ভাগ দিব হচ্ছে আমাদের টি ধারা, টাইম। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সরণ বাই টাইমটাকে আমরা কি বলতেছিলাম? ভেলোসিটি। তাহলে আলটিমেটলি আমরা এটা দেখতে পাচ্ছি এফ ইন্টু ভি, ফোর্স এবং ভেলোসিটি বা সমবেগ যেটা যাচ্ছে, ফোর্স ভেলোসিটিটা নিব আর ফোর্সটা নিব, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাবো? ওইটার ইঞ্জিনের ক্ষমতাটা পেয়ে যাবো। তাহলে ফোর্স কত? ফোর্স আমাদেরকে বলে দিছে, ফোর্স আমাদেরকে কি বলে দিছে? এই যে আমরা যেটা বলছি যে 1838.835, আর আমাদেরকে সমবেগ বলে দিছে কত? বলে দেওয়া হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে? মিটার পার সেকেন্ডে। তাহলে ওটার জন্য আমাদের 60 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 3.6 দ্বারা ভাগ দিয়ে দিই, আলটিমেটলি আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এত ইন্টু হচ্ছে আমাদের 60 ভাগ হচ্ছে আমাদের 3.6, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের পেয়ে গেলাম যে, তাহলে এটাকে কিলো ওয়াটে নিয়ে ফেলি, চলো। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 30.65 কিলোওয়াট।
30.65 কিলোওয়াট, তাহলে এত ক্ষমতার ইঞ্জিন দিয়ে আসলে চলতেছে। তাহলে এইটার চেয়ে বেশি ক্ষমতা যদি নেই, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, এটার চেয়ে বেশি ক্ষমতা নিলে কি বলতে পারি, বলতে পারি যে না, এটা আসলে আমাদের কি করতেছে, আমাদের সমবেগের চেয়ে সমতরণে না, মানে ত্বরণে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের কি লাগবে, এইটার চেয়ে বেশি ফোর্স লাগবে, শেষ। এটার চেয়ে বেশি ফোর্স লাগবে বলতে কি, এটার চেয়ে বেশি ক্ষমতা লাগবে, বেশি ক্ষমতার ইঞ্জিন লাগবে, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এটা আমরা বললেই আনসারটা পেয়ে যাবো, ঠিক আছে। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে। সো মোটামুটি আমরা যতটুকু সম্ভব আমাদের বিভিন্ন টাইপের ম্যাথ দেখার চেষ্টা করছি আর কি। এর বাইরে যতটুকু আছে সেটা আমরা নিজেরা প্র্যাকটিস করবা, কারণ টেস্ট পেপার জিনিসটা হচ্ছে তোমার নিজের প্র্যাকটিসের জিনিস। আমি আজ তোমাকে দেখাই দিতে পারি, আলটিমেটলি আমি যদি তোমাকে সবও করাই দিই, তাও তোমার কোনো লাভ নাই যদি না তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে। সো প্র্যাকটিস করবা, যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি। সো এই তো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।